কি রোদ দেখো, এখন 4:30 বাজে, আর এই 4:30টার সময় আমাকে ছাদে নিয়ে এসেছে। রোদে রোদে খেলিস না। সকলকে স্বাগত জানাই বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এইটা নামান আরে একটু বিচ্ছিরি, এটাকে ওপরে তুলে দিয়েছে, আমি এই নিচটা রাখ। সকলে আমরাও ভালো আছি। আজকের ভিডিও পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেছে, ভিডিও দেবো নাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, ভিডিও দিই, আর শুরুও করতে হবে নিজের কাজকর্ম, আর কত গাফিলতি করবো। তো ভাবলাম যে এখন থেকে স্টার্ট করি। আজকে সকালে খুব একটা রান্না ছিল না, শুধু মুড়ি ঘন্ট করেছি। তার কারণ আমাদের ফ্রিজে যা যা মাছ আছে এখন তার এর মধ্যে শেষ করে ফেলতে হবে। কেন কি সেটা কদিন বাদে বলবো, কারণ ভালো লাগে তোমাদেরকে একটু সাসপেন্স দিতে। আর কিচ্ছু কাজ হয়নি, দুপুরের বাসনপত্র সব রয়েছে, সব। কারণ আমি তো এডিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমি কাজ করবো কী করে? যদি আমি রাত্রিবেলা এডিট করে রেখে দিই, মানে ভিডিও শ্যুট করা থাকে, এডিটটা যদি আমি রাতে করে রেখে দিই, তাহলে আমি সারাদিন শ্যুট করতে পারি আরামসে। আর এডিট করা, আর এডিটটা আমার যদি না করা থাকে, আমার সব কাজ বন্ধ হয়ে যায়। আমার নিজের ঘরের কাজ থেকে শুরু করে, মানে এডিটিংয়ে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগেই। বাবা পুরো ঘেমে গেছো না? একটু হাতে জল দিয়ে মুখটা, এইখান থেকে হাতে জল না দিয়ে মুখে দাও একটু, তাহলে মুখটা পুরো কালি হয়ে গেছে। আস্তে সাবধান। ফুলকুচি করছিস কেন নোংরা হাতটা নিয়ে? হয় উপরে একদম, এর মনে জল নেই মনে হয় ট্যাঙ্কি। আমি ওই জামা কাপড়গুলো নিয়ে এলাম ওয়াশিং মেশিনে দেবো বলে। তো চলো, এখন ওই জামা কাপড় নিয়ে এসেছি, ওয়াশিং মেশিনেও দেবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগে। গতকাল আসলে আমাদের ওয়াশিং মেশিনটার সার্ভিসিং হয়েছে। বছরে একবার করে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটেরই সার্ভিসিং করিয়ে নেওয়াটা খুব দরকার। ওই যখন কোম্পানির সমস্ত ওয়াশিং মেশিনগুলো চেক করতে আসছিল, মানে মানুষের কাছে যাওয়ার আগে তো একবার চেক হয়, তখনই আমারটাও দেখিয়ে নিয়েছিল। সেদিন আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি যেন আমার ওয়াশিং মেশিনের ইয়েটা দেখাই, ইউজটা। এই তো আমার হচ্ছে স্যামসাংয়ের এই মডেলটা, ঠিক আছে? এই প্লাগ অন করলাম, এটা অন হলো। এখানে দেখো একটা আছে পাওয়ার। এবার কালকে সার্ভিস করে যাওয়ার পর কী যে করেছে, আমাকে যেভাবে সিস্টেমটা দেখিয়ে দিয়েছিল আমি ঠিক সেইভাবেই করি। মানে পাওয়ারটা অন করবার পর আমি ওয়াটার লেভেলটা উপরে তুলি, কিন্তু কিছুতেই ওয়াটার লেভেলটা উঠছে না। তারপরে আমি এদিকে ফাংশন যেটা আছে, মানে ওই ওয়াশ করবার যে ফাংশন, সেটা দেখলাম ওয়াশের জায়গাটা একদমই মানে আসছে না। দেখো রেড কালার লাইটটা ওয়াশের জায়গায় হচ্ছে না। তো আমি আবার ওটাকে বাটন টিপতে তারপরে ওয়াশেরটা এলো এবং টাইমিংটাও ঠিক মতন নিল, এবং তারপর আমি ওয়াটার লেভেলটাকে 4-এ করে দিলাম। তাহলে কি আমার এই যে স্টার্ট করলাম, এরপরে জল ভরতে শুরু করে দেবে। আর ভেতরে তো আমি সার্ফ আর ওই লিকুইড একটা যে আছে না কমফর্টের মতনই, ওটা কন্ডিশনার আর কি জামা কাপড়ে, সেটা দিয়ে দিয়েছি। তবে কমফর্টের মতন অতটা ভালো না, একটু লিকুইডটা মানে একটু পাতলা ধরনের ওটা। আর সকালবেলা আশিস ফেরার পথে কাছ থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, একদমই ভেজ, এটা পিওর ভেজ স্যান্ডউইচ, জাস্ট মেয়োনিজ, শসা আর গাজর কুচি আর কিছু কর্ন এসব দেওয়া, কোনো রকম ফ্রাইড আইটেম বা ওসব কিচ্ছু নেই। ফ্রেশ আসে প্রত্যেক দিন, ওই শর্মা থেকে নিয়ে এসেছিলো। তো ওটাই আয়ুষ্মানকে এখন খেতে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে যাবে, মানে স্যারের কাছে পড়া আছে। তারপরে এদিকে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি প্রত্যেক দিনের মতন। আজকে এখনও পর্যন্ত আমার কিচেনের কাজ হয়নি, কারণ কিচেনের কাজ করবার আগেই আমি নাইটিটা চেঞ্জ করে ভাবলাম সন্ধ্যাবাতিটা আমি সম্পন্ন করি, তাহলে আমার এঁটো কাটা ধরলেও অসুবিধা নেই। আর এই যে দেখাবো তোমাদের লাস্টে আবার এই ঘি বাতিগুলো আর কি কিনেছি, দিয়াবাতি ঘিয়ের, বেশ ভালো। আর এর আগের দিন তো ওই স্ট্যান্ডটাও কিনেছি, তোমাদের দেখালাম। 2 দিন হয়ে যাবে, মানে একসাথেই সব অর্ডার দিয়েছিলাম, কিন্তু একদিনে সব আসছে না, একটা একটা করে দিচ্ছে। তো আমার কাছে এইটা এসেছে হচ্ছে শনিবার দিন, শনিবার সকালবেলা 11টা 11:30টার মধ্যে আমাকে ডেলিভারি করে দিয়েছে। আর স্ট্যান্ডটা এসেছে থার্সডে, ভালো দিনগুলোতেই এসেছে। এখানে দেখো ওই কী বলে, খুব সুন্দর জ্বলছে। এমনি নর্মাল বাতিগুলোতে কি হয় না, ভীষণ কালি পড়ে, বিশেষ করে আমার
এটাতে তো পড়েই, মানে প্রদীপে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জড় চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানোদ্ভিরান্ধস্যু জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাত। আমি তোমাদের প্রত্যেক দিনে একটু করে পুজো দেখাই, এতে আমারও যেমন পুণ্য তোমাদেরও পুণ্য, এটা আমি মনে করি। দেখো, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রাইপডটাকে দাঁড় করিয়ে আমার ব্লগগুলোকে শ্যুট করি, মানে আমার কাজগুলোকে ব্লগের মাধ্যমে শ্যুট করি। আমি খুব একটা দেখবে ডাইরেক্ট কথা বলার সময় পাই না, মানে আমার মনে হয় যে ওই সময়টা আমি কাজগুলো সেরে নিলে কি তোমাদের সাথে এই যে গল্পের ছলে এখন কথা বলে নিচ্ছি, তো কাজগুলোও দেখাই আর তোমাদের সাথে গল্পও হয়। তো মুখোমুখি কথা বলতে গেলে সেখানে ব্লগটাও বড় হয়ে যায়। আর এই যে স্ট্যান্ডটা কিনেছি ভীষণ ভালো, মানে খুবই মজবুত টাইপের এসছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, অনেকেই বলে যে এগুলোতে নিভে যায়, তো একটু দেখে শুনে স্ট্যান্ড করতে হবে। দেখো, আমাদের প্রত্যেক দিনের যে ক্রিয়াকর্মগুলো থাকে, মানে সন্ধ্যা দেওয়া, তারপরে সকালের পুজো দেওয়া, এগুলোই কিন্তু যথেষ্ট। আমি জানি অনেক সকাল সকাল পুজো দেওয়া আরও ভালো, খালি পেটে মানে কিছু না খেয়ে পুজো করা আরও ভালো, কিন্তু আমার সব সময় হয় না, খুব রেয়ার হয় যে আমি ভোরবেলা স্নান করেই পুজো দিতে পেরেছি। আর যেহেতু ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, আমার পুরো রুটিনটাই হয় না ওরকম, কিন্তু যেদিন হয় সেদিন খুব ভালো লাগে। এইটুকুই যথেষ্ট আমাদের প্রত্যেক দিনের পুজো। সারা ঘরে আমরা যদি কর্পূরের বাতি জ্বালিয়ে দেখাই এবং ধূপ ধুনো দিই, শঙ্খধ্বনি দিই, ঘণ্টা বাজাই, তাহলেই কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটি দূর হয় এবং সব দিক থেকে ভালো হয়। করতে করতে সব দিক থেকেই মঙ্গল অবশেষে আসেই। তো এই জিনিসগুলো আমরা যেমন আমাদের মাদের দিদাদের ছোট থেকে দেখে এসেছি, সেরকমই, যেমন তুলসী তলায় বাতি দেওয়া, এগুলোই কিন্তু যথেষ্ট। আচ্ছা, তোমাদের তো দেখালাম এর আগের দিন আমি এইটা কিনেছিলাম, 2 দিন হয়েছে এসছে, আর আজকের এইটা এসছে 2 কৌটো ঘিয়া বাতি। আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি এইটার লিঙ্ক পাই ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। দুটো 188 এরকম সামথিং নিয়েছে, হয়তো তোমাদের আরেকটু বেশি নিলেও নিতে পারে, তবে এইটাই দেবো। খুব ভালো, বিশ্বাস করো খুব ভালো, কারণ আমি অনেকগুলো দেখছিলাম রিভিউ, অনেক কমেও দেখছিলাম রিভিউ, কিন্তু রিভিউগুলো ভালো ছিল না। এটা রিভিউ খুবই ভালো। তো দু প্যাকেট এসছে মানে কিনেছি। এরপরে চলে এসেছি কিচেনে, কারণ কিচেন পরিষ্কার হয়নি, তার সাথে সাথে এঁঠো বাসন সব রয়ে গেছে। তোমাদের যে বললাম না যে আমার যদি এডিটিং কমপ্লিট না হয় আর সেটা যদি আমাকে সকালের দিকে করতে হয়, কী যে আমি হ্যারাসমেন্ট, মানে কী যে আমি বিরক্ত হয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো, পুরো সমস্ত কিছু পণ্ড হয়। আর এদিকে বাসন মাজতে মাজতে ওদিকে দুধটা গরম করে নিয়েছি, চা খাবো বা যাই হোক, বিকেলের দিকে আমার 1 প্যাকেট দুধ গরম করতেই হয়, তো সেইটা গরম করে নিয়েছি। আর এদিকে ঝটাপট করে বাসন বেশ কয়েকটা মাজি আর ধুতে থাকি। আমি এইভাবে তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে নিই। বেশ অনেক আগের একটা কমেন্ট সেদিন দেখলাম, আমি বোধহয় আগে মিস করে গেছি কোনো কারণে, যে খুবই ভালো লাগলো, কিন্তু তুমি কেন কোনো তোমার হেল্পিং হ্যান্ড রাখো না আর কি। তো হয়তো সেই বন্ধু বা দিদি যাই হোক নতুন, তো ঘর মোছার এক দিদি আছে, কিন্তু বাসন মাজার জন্য রাখি না। মাঝে মাঝে মনে হয় যে রাখি, কিন্তু দেখো বাসন সেই আমাকে এসে একবার মেজে দিয়ে যাবে, বাকি সময় আমাকেই মাজতে হবে। সেই জন্যই একবেলার আরামের জন্য আর আমি বাসন মাজার জন্য রাখি না। যদি পরে পারি একটা ডিশওয়াশার কিনে নেব, সেটাও অনেকটা কাজের। এখন এত ধরনের গ্যাজেটস বেরিয়ে গেছে, ঘর মোছা থেকে শুরু করে সব কিছুরই এখন আর সেইভাবে কারোর প্রয়োজন হয় না, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো তো মেনটেন করা দরকার, বা সেই রকম ঘরদোরও হতে হবে তোমাকে, তবেই তুমি পারবে। আর অতগুলো বাসন মাজার পরেও একটা বড় কড়াই ছিল, আর আজকে না মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, বললাম না, মাছের মাথা ভাজা বলো বা ওই সমস্ত রান্নাবান্নায় ভীষণ একটা আষ্টে গন্ধ হয়, মাছের মাথার তো একটা গন্ধ হয়। তো সেই জন্য ভালো করে ডিপ ক্লিন করা খুব জরুরি। আমি সবসময় তোমাদের বলি, আমার কিচেনে কিন্তু কোনো রকম আরশোলা নেই। ওই যে ছোটো কিচেন ছিল সেইখানে আমি দেখেছিলাম, এখানে আসার পরও দেখেছি, কিন্তু আমি অনেক কষ্টে সেগুলোকে দূর করেছি, আর কোনোভাবেই এন্ট্রি দেবো না। তো আমি তার জন্য যে ডেটল আর বেকিং পাউডার দিয়ে একটা লিকুইড জলের মধ্যে বেশ খানিকটা ডেটল আর বেকিং পাউডার, তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো, আমার কাছে সোডাটা ছিল না তাই বেকিং পাউডার দিয়েছিলাম, বানিয়ে আমি রেখে দিই। টিকটিকির জম হচ্ছে বেকিং সোডা, আর
পিঁপড়ের হচ্ছে এই ডেটলের গন্ধ। তো আমি যখন কাজকর্ম সেরে ফেলি তখন ওই স্প্রে বটলে ভরে রেখেছি, সেটা স্প্রে করে চারিদিকে আমি একবার বুলিয়ে দিই কাপড় দিয়ে, তাহলেই পিঁপড়ে আরশোলা টিকটিকি এই সমস্ত আর ধারে পারে ঘেঁষবে না। তার আগে কিন্তু ওগুলোকে তাড়াতে হবে। একজন বন্ধু বলেছিলেন না যে তোমার মাইক্রোওভেনের নিচে টিকটিকির বাসা, আগে ওগুলোকে তাড়াতে হবে, তার জন্য তোমাকে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। তারপরে তুমি ওর নিচে এমন কিছু রাখলে, ধরো ন্যাপথালিন রেখে দিলে বা এরকমভাবে রোজ ক্লিন করলে, তাহলেই ওদের আস্তানা আস্তে আস্তে চলে যাবে। আর প্রত্যেক দিনের মতন কিচেনটাকে আমি কুকটপ আর কাউন্টার টপটাকে মেজে ঘষে নিচ্ছি। এটা রাতে করলেও হয়, যদি দুপুরবেলা খুব বেশি এই তেল বা মাছের জিনিসপত্র না হয়, সেদিন রাত্রিটা করলেও হয়, কিন্তু আজকে করতেই হতো, এত তেলচিটা হয়ে গেছে। তো কিছুই না, আমি একটা আলাদা স্ক্রাবার রাখি, তার মধ্যে লিকুইড ডিশওয়াশার দিয়ে ভালো করে ঘষে তারপরে এই মপটা দিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিই। পরিচ্ছন্ন রান্নাঘর, তো সেখানে সব সময় তোমার ভালো মানে সব কিছু ভরা থাকবে, ভরন্ত সংসার আর কি যেটাকে বলে। এটা আমি বড়দের কাছেও শুনতাম, আর সত্যি কথা বলতে নিজের মেনে নিজের জীবনেও দেখেছি। আমি তো সেই সমস্ত তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো সন্ধ্যের পর যখন রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলি না, তখন না মনের মধ্যে খুব শান্তি হয়, তখন কাজে কর্মে একটা আলাদাই গতি চলে আসে। তো দেখো, এদিকে মেজে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো টাওয়েল নিয়েছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই টাওয়েলটা কিন্তু ভিজিয়ে আর দেবো না। তো এদিকটা হয়ে গেছে, এরপরে সেম প্রসেসে এই দিকটাও করব, ওই একইভাবে স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে সেম শুকনোভাবে মুছে নেব। তোমরা যারা আমার আগের ঘরের ব্লগ দেখেছো, তারা যে বেডরুমটা আমার ছিল তোমরা দেখে থাকবে, সেই বেডরুমটাই আগে আমার একটাই ঘর ছিল। যখন আমি প্রথম আলাদা খাওয়া দাওয়া হচ্ছে আর কি শুরু করতে হচ্ছে, তখন ওই ঘরের মধ্যেই আমি রান্না শুরু করি, একটা ঘরের মধ্যে। তখন না আমি জানতামও না যে গ্যাসটা মাঝে মাঝে মাজা উচিত। স্টিলের গ্যাস, আমি খালি একটা শুকনো কাপড় দিয়ে না মুছে নিতাম, তার থেকে দেখলাম গ্যাসের মধ্যে সেই নোংরা পড়তে শুরু করলো। তারপর যখন আমার ওই বারান্দার রান্নাঘরটা পেলাম, তখনই তো সঙ্গে সঙ্গে বানাতে পারিনি, তখন আস্তে আস্তে বুঝলাম যে রেগুলার গ্যাসটা মুছতে হবে। মুছতে মুছতে ওটাকে আমি নতুনের মতন করে দিয়েছিলাম। যারা দেখে থাকবে আমার আগের ব্লগগুলো, তারা খুব ভালো করে জানো। তো আস্তে আস্তে মানুষ সমস্ত কিছু শিখে যায়, তাকে সেই সময়টা দিতে হয়। আর সময় দিতে না পারলে সেই যে ব্যবহার, সেটা কিন্তু সে সারা জীবন মনে রাখে। আমি তো এটা ভীষণভাবে মানি, ওই জন্য সবসময় ছোটোদের সঙ্গে ব্যবহার করবার আগে আমি চিন্তা ভাবনা করে ব্যবহার করি। কারণ একবার ক্ষত তৈরি হয়ে গেলে তুমি যতই ভাবো সে হয়তো কিছু বোঝেনি, সে হয়তো জানে না আমি ভেতর থেকে কি করছি, কিন্তু সে ঠিক বুঝে যায়। তো ফলে সেই ক্ষত তার মধ্যে থেকেই যায়। যাই হোক, অনেক গল্প করতে করতে কাজ করি আর তোমাদের সাথে গল্প করি। এদিকে দেখো, আমার চা বানানো কিন্তু হয়ে গেছে। পুবালি সম্ভবত বলেছো যে তুমি বাঘবাকরি কিনেছো, খুব বাজে গন্ধ। প্রিমিয়ামটা তুমি কেনোনি বললে আমাকে, সেটা প্রিমিয়ামটা কিনলে আমি বলেইছিলাম, কিন্তু এর মধ্যে লিকার চা ভালো হবে না। এটা দুধ চায়ের জন্য আদর্শ চা, যারা কিনে খেয়েছে তারা জানে। আমি তো আর ইচ্ছা নেই আমার টাটা টি গোল্ড কেনার, কিন্তু বাঘবাকরি একটু দামি আর সচরাচর মানে পাওয়া যায় না চট করে। আমি তো এটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনেছি। তবে আমি আর টাটা টি গোল্ডটা এই কারণেই কিনবো না, এইটা যেমন অল্প দিলেই এত সুন্দর কালার হয়ে যায়, লিকার হয়ে যায়, আর খুব ফ্লেভারফুল, সেখানে টাটা টি গোল্ডটা অনেকটা পরিমাণে দিতে হয়। মানে দিনের দিন যেন পরিমাণটা বেড়েই চলেছিল, না হলে কিছুতেই আর লিকার আসছে না। যাই হোক, এদিকে হয়ে গেছে, চা নিয়েছে, আর আমি একটু শুকনো মুড়ি খাই। আয়ুষ্মান কিন্তু খায় না। আমার এদিকে চা খাওয়া হয়ে গেছিলো, তারপরে এখানে ওই চলে এসছি। এই সময় আমাদের ডিনার হয়ে গেছে। আজকে বললাম না তোমাদের সাথে, আমি শুধু কাজগুলো শেয়ার করছি, কী কী কাজ করছি, কারণ ডিনার আমার কিছু সেরকম অর্থে বানানোর ছিল না, যা ছিল তাই দিয়ে আমাদের হয়ে যাবে। তো বিছানার ওপরে সব জামা কাপড়গুলোই টুলটার ওপর এখন রাখি, কারণ ওগুলো না আরও একদিন পরা যাবে, সঙ্গে সঙ্গে কেচে ফেলার কোনো দরকার নেই বলে ওগুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি। ওই সাইডের বারান্দায় আর নিয়ে যায়নি, মানে ক্যাবিনেটের কাছে আর নিয়ে যায়নি। এরপরে ওগুলো ভাঁজ করে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে সাফ করে রাত্রিবেলা দই পাতার জন্য চলে এসেছি। অল্প করে দইয়ের সাজও রেখে দিই, সেটাকে ভালো করে বাটির চারপাশে আগে অ্যাপ্লাই করি। হ্যাঁ, তারপরে ওই দুধের বাটিটা দেখলাম যে একদম ঠান্ডা দুধটা হয়ে গেছিলো, উষ্ণ গরম করে ওই যে দইটার মাখিয়ে রেখেছি বাটির মতো, ওটার মধ্যে ঢেলে দিয়েছি। সকালে একদম চাক বাঁধানো টক দই, ঘরে পাতা টক দই তোমার রেডি হয়ে যাবে। তো এটাকে এখন ঢেকে রেখে দেবো, কোনো কাপড় টাপড় মোড়াবো না, কারণ তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। আর শেষ কাজ যেটা, সেটা হচ্ছে এই যে টাওয়েলগুলো মানে
ইউজ করলাম, মোছামুছি করলাম, সেগুলোকে তো ধুতে হবে, কারণ অনেক সময় হয় আমি অনেক মানে খাবারের জিনিসেও হয়তো ধরে ফেলি। তো সেই জন্য এগুলোকে সব সময় এইভাবে গরম জলে সার্ফ দিয়ে পরিষ্কার করা খুব দরকার। আমি সারা রাত এইভাবে রেখে দেবো, সকালবেলা ভালো করে কেচে একদম সাদা ধবধবে হয়ে যায়, পরিষ্কার করে রেখে দেবো, মানে আবার কাজে ব্যবহার করব। আর এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে দিলাম, মাত্র 1 চামচ চিয়া সিডই কিন্তু ভেজাতে হবে। আমি তো আগে বেশি বেশি ভেজাতাম, তবে খুব বেশি খেলে কিন্তু সেটা কাজে দেয় না। তো 1 চামচ চিয়া সিড, এবার ওটাকে ফুলে তো দ্বিগুণ হয়ে যাবে, তখন ওর ভেতর থেকে 1 চামচ আমি খাবো, 1 চামচ আশিসকে দেবো। তো এই হলো রেশিও, তোমাদের জানিয়ে দিলাম। এটা আমিও বেশ কিছুদিন হলো জেনেছি। এই যেগুলো একটু সাঁড়াশি দিয়ে তুলে তুলে এপিটোপিট করে দিলাম, তারপরে চলে এলাম নাইটি চেঞ্জ করে। কতক্ষণে নাইটিটা পরবো রাতের, তবেই যেন শান্তি এই গরমে। এরপর একটু নিজের নাইট রুটিন, সেটাও অনেক রিকোয়েস্ট থাকে, অনেক বোনেরা রিকোয়েস্ট করে। তো কিছুই না, আমি তো ফেস ওয়াশ ইউজ করি সেটাফিল, টোনার ইউজ করি এসেনশিয়াল সোলসের মর্নিং গ্লো, আর তার সাথে টি ট্রি জেলটা আমি অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করি। তো হয়ে গেছে, ওরা ওদিকে শুয়ে পড়েছে, আমি এখানে একটু বই পড়ছি, মানসিক চাপ জয় করবার উপায়। এই বইগুলো আমি উপহার পেয়েছিলাম, সম্ভবত এটা পেয়েছিলাম আমি রামকৃষ্ণ মিশন থেকে, একটা কোর্স করেছিলাম, তখন আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল। এইটা না, আরও এর সাথে অনেক কটা বই পেয়েছিলাম। তো একটা সময় একরকম জীবন ছিল, বর্তমানে একদম অন্যরকম জীবন। একটা কলেজ লাইফ ছিল, একটা প্রাণোচ্ছল মেয়ে ছিলাম, আস্তে আস্তে এটাকে মেনে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের মতন